বন্দে মাতরমের 150 বছরে কেন্দ্রের নয়া নির্দেশিকা, একাধিক নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং সেই নির্দেশিকায় কিন্তু একাধিক বিষয় ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। বন্দে মাতরমের 150 বছর পূর্তিতে ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে একাধিক নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকাতে উল্লেখ করা হয়েছে একাধিক বিষয়। বন্দে মাতরমের 6টি স্তবক গাইতে হবে বলে এই নির্দেশিকাতে কিন্তু উল্লেখ করা হয়েছে। অবশ্যই শুধুমাত্র একটি নির্দেশিকাই নয়, তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। বন্দে মাতরমের 150 বছরে এবার কেন্দ্রের নয়া নির্দেশিকা জারি। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মূলত কি কি নির্দেশিকা জারি কেন্দ্রের বন্দে মাতরমকে কেন্দ্র করে? এই যে বন্দে মাতরম নিয়ে যে নির্দেশিকা এসেছে তাতে বোঝা যাচ্ছে যে বন্দে মাতরম সঙ্গীতকে জনগণ মন অধিনায়ক ও সঙ্গীতের আগে স্থান দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, এবং সেটার জন্য যে কারণ বা যে পরিপ্রেক্ষিত কেন্দ্রীয় সরকার বলছে সেটা হচ্ছে 150 বছর পূর্ণ হলো এই সঙ্গীতের, সেই জন্য তাকে আরও বেশি গুরুত্ব দিতে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু এই নির্দেশিকার মধ্যে যে রাজনীতিটা রয়েছে সেটা কারো দৃষ্টি এড়িয়ে যেতে পারে না, কেননা সেখানে বলা হয়েছে যে 6টি স্তবকী অর্থাৎ পুরো গানটি গাইতে হবে। এখন পুরো গানটি কেন গাওয়া হতো না এতদিন? ভারতের অন্যতম জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম, সেই জাতীয় গানের পুরোটা কেন গাওয়া হতো না? সেই ইতিহাসটা যদি আমরা একটু উল্টে দেখি তাহলে বোঝা যাবে যে জাতীয় আন্দোলন বা ভারতের মুক্তি সংগ্রামের সময়ে যে একটা সামগ্রিক ঐকমত্য তৈরি হয়েছিল সেইটাকে কিভাবে আঘাত করা হচ্ছে। এই গানটি লেখা হয় 1875-76 সালে। কলকাতা থেকে খুব দূরে নয়, চুঁচুড়াতে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি লেখেন, কিন্তু তখন গানটির ব্যাপারে কেউ জানতে পারেনি। কয়েক বছর বাদে 1882 সালে যখন আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়, সেই উপন্যাসের অংশ হিসেবে এই গানটি তখন প্রকাশিত হয় এবং তারপর থেকেই এই গানটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। এর কবছর বাদে 1905 সালে যখন বঙ্গভঙ্গ করে ব্রিটিশরা, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গকে আলাদা করে দেয়, আলাদা প্রদেশ করে দেয় ব্রিটিশ শাসনে, তখন যে বঙ্গভঙ্গ বিরোধী ব্যাপক আন্দোলন গড়ে ওঠে, সেই সময় রবীন্দ্রনাথের লেখা কয়েকটি গানের সঙ্গে সঙ্গে বন্দে মাতরম গানও ব্যাপকভাবে গাওয়া হতো। এই সময় থেকেই বিশেষ করে বঙ্গে এবং সারা ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে এবং তারা অনেকেই বন্দে মাতরমকে একটা মন্ত্রের মতো উচ্চারণ করতেন। এমনকি তারা যখন ফাঁসির মঞ্চে যাচ্ছেন, তাদের ফাঁসি হবে 2 মিনিট পরেই, তখনও তারা বন্দে মাতরম বলছেন। এই রকম একটা রাজনৈতিক পরিবেশ এই গানটিকে নিয়ে তৈরি হয়। এই জন্য একটা সামগ্রিক এই গানটির একটা সামগ্রিক প্রভাব থাকার জন্য 1937 সালে কংগ্রেস ঠিক করে যে এই গানটিকে জাতীয় গান হিসেবে কংগ্রেস গ্রহণ করবে কিনা, তখনও পরাধীন ভারত। এই ব্যাপারে আলোচনায় ছিলেন জওয়াহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, যিনি পরে নেতাজি সুভাষচন্দ্র বোস হিসেবে পরিচিত হন, মৌলানা আজাদ, আচার্য দেব এবং কিছুটা অপ্রত্যক্ষভাবে ছিলেন মহাত্মা গান্ধী। তারা যখন আলোচনা করেন তখন দেশের মুসলিম সম্প্রদায় এবং অনেক ধর্মনিরপেক্ষ মহল থেকেও এরম কথা বলা হয় যে এই গানটির শেষ স্তবকগুলো সরাসরি দুর্গা বন্দনা। দুর্গা হচ্ছে হিন্দুদের দেবী, দেবী দুর্গার বন্দনা মূলক একটি গান যদি জাতীয় গান হয় তাহলে যারা হিন্দু নন তারা কিভাবে সেটা মানতে পারেন? এই পরিস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু, তখনও তিনি নেতাজি হননি, তিনি রবীন্দ্রনাথের কাছে আসেন তার মতামত চাইতে।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে রবীন্দ্রনাথ গানটিকে খুবই পছন্দ করতেন এবং 1896 সালে রবীন্দ্রনাথই সুর করে এই গানটি প্রথম পাবলিকলি গেয়েছিলেন। রবীন্দ্রনাথ গানটিকে পুরোপুরি জানতেন, তার প্রেক্ষাপট ইত্যাদি। রবীন্দ্রনাথ তখন কংগ্রেসের এই প্রশ্নের একটা উত্তর দেন, উত্তরটা ইংরেজিতে দেন। মূল ইংরেজি উত্তরটা আমি এখানে পড়ছি। রবীন্দ্রনাথ বলেন, দি কোর অফ বন্দে মাতরম ইজ এ হাইম টু গডেস দুর্গা। পরিষ্কার রবীন্দ্রনাথ বলছেন যে এটা দেবী দুর্গার প্রতি একটা মন্ত্রোচ্চারণ। দিস ইজ সো প্লেইন দ্যাট দেয়ার ক্যান বি নো ডিবেট অ্যাবাউট ইট। এটা এত পরিষ্কার যে এটা সম্পর্কে কোনো তর্কই চলে না। অফকোর্স বঙ্কিমচন্দ্র ডাজ শো দুর্গা টু বি ইনসেপারেবলি ইউনাইটেড উইথ বেঙ্গল ইন দি এন্ড। যদিও বঙ্কিমচন্দ্র দুর্গার সাথে বাংলার একটা একীকরণ করে শেষ অবধি সেটা বলেছেন। বাট রবীন্দ্রনাথ বলছেন, বাট নো মুসলমান ক্যান বি এক্সপেক্টেড প্যাট্রিয়টিক্যালি টু ওরশিপ দি 10-handed deity অ্যাজ স্বদেশ। কিন্তু কোনো মুসলমান 10 হাত নিয়ে দুর্গার যে প্রতিমা, যার কথাই গানে বলা হয়েছে, তাকে স্বদেশের মূর্তি হিসেবে কখনোই তাকে সম্মান জানাতে পারে না। এটা ছিল রবীন্দ্রনাথের স্পষ্ট মতামত, লিখিত মতামত। সেই মতামত পেয়ে 1937 সালে কংগ্রেস সিদ্ধান্ত করে যে প্রথম দুটি স্তবক গাওয়া হবে। এই প্রথম দুটি স্তবকই আমরা এতকাল গেয়েছি। কিন্তু এখন যেটা বলা হলো সেটা জাতীয় গানের 6টি স্তবকই গাইতে হবে। এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রক একা করতে পারে কিনা সন্দেহ, কেননা 1950 সালে যখন জাতীয় গান হিসেবে আনন্দমঠ গৃহীত হয়েছিল তখন ওই প্রথম দুটি স্তবকই গৃহীত হয়েছিল, যার পেছনে রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বোস, মৌলানা আজাদ, আচার্যদেব, মহাত্মা গান্ধী এদের সবার মতামত একমত ছিলেন বলেই ওই স্তবক দুটি নেওয়া হয়েছিল। এটা আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের একটি ঐতিহ্য। এখন ভারতকে যেহেতু ধীরে ধীরে হিন্দু ঘরানার একটা দেশে পরিণত করবার একটা চেষ্টা চলছে, সেই ভিত্তিতে এই 6টি স্তবকই গাইতে হবে এই রকম কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে বলা হয়েছে। এ নিয়ে নিশ্চয়ই বিতর্ক হবে, মতামত আসবে, তখন দেখা যাবে। যেটা জানা যাচ্ছে যে 6টি স্তবক গাইতে সময় লাগবে 190 সেকেন্ড বা 3 মিনিট 10 সেকেন্ড। এত লম্বা কোনো জাতীয় গান কোন পৃথিবীতে কোনো দেশে আছে কি না জানি না। এবং যেটা বলা হচ্ছে যে তারপরেই গাইতে হবে জনগণমন অধিনায়কও, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেটার ডিউরেশন সেটার হচ্ছে 52 সেকেন্ডের। সুতরাং 3 মিনিট 10 সেকেন্ড এবং 52 সেকেন্ড, মাঝখানে যদি কয়েক সেকেন্ডের ফাঁক যায় তাহলে 4 মিনিট 4.5 মিনিট সবাইকে উঠে দাঁড়িয়ে এই দুটো গানকে সম্মান জানাতে হবে। এই কথা এই নির্দেশিকায় বলা হয়েছে। স্বভাবতই এটা নিয়ে বিতর্ক উঠতে পারে, কে কি মতামত দেয় আমরা সেটা দেখব। কিন্তু এই মুহূর্তের বড় খবর যে বন্দে মাতরম এর 6টি স্তবকই গাইতে হবে। প্রথম দুটি স্তবক জানিয়ে জাতীয় মুক্তি আন্দোলনে ঐকমত্য ছিল তা নয়, 6টি স্তবকই গাইতে হবে, এই রকম নির্দেশিকা জারি করলো কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।